আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি বাংলাদেশে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটল, আমি আমার জীবনে এরকম ঘটনা কখনো দেখিনি এবং কখনো শুনিনি। সেটি হলো ফিলিস্তিনের গাজা যে উপদ্বীপ রয়েছে সেখানে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব এবং সেখানে বসবাসরত মুসলিম ভাই বোনদের উপর নির্মম অত্যাচার এবং গাজার পার্শ্ববর্তী একটি শহরকে একেবারে সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ইসরায়েল যে বর্বরতা দেখিয়েছে, এই বর্বরতার বিরুদ্ধে সারা দুনিয়া ফুঁসে উঠেছে। খোদ তেল আবিবে ইহুদিরা যেভাবে বিদ্রোহ করছে, রাস্তায় নেমে এসেছে, সমস্ত মধ্যপ্রাচ্য উত্তাল থেকে উত্তালতর হয়ে পড়েছে এবং ফিলিস্তিনের অন্য যে সকল এলাকা যেখানে তুলনামূলকভাবে শান্তি রয়েছে, যেমন জেরিকো, পশ্চিম তীর, সেখানেও মারাত্মক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হামাস, তারপর ঘনিষ্ঠ বন্ধু হুতি ইয়ামেনে এবং লেবাননে, তারা একের পর এক মিসাইল আক্রমণ করে যাচ্ছে। তারপর শাতিল আরব থেকে শুরু করে অন্যান্য যে সকল জায়গাতে তারা পারছে, সব জায়গাতে তারা মার্কিন রণতরী, ইসরায়েলি রণতরী থেকে শুরু করে পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ করছে। সারা দুনিয়াতে যে সকল কট্টরপন্থী মুসলিম গোষ্ঠী রয়েছে, সেটি আইএস বলেন কিংবা অন্য যে কোনো প্রতিষ্ঠান বলেন, তালেবান বলেন কিংবা জশ ই মোহাম্মদ বলেন অথবা হিজবুত তাহরির বলেন, তো এই সকল প্রতিষ্ঠানগুলোর যে সকল দেশে খুব বেশি শক্তিমত্তা রয়েছে, তারা সবাই বিদ্রোহ এবং বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছে। কোটি কোটি মানুষ রাস্তায়। এবং এই ঘটনা নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিস, তারপর ইংল্যান্ডের রাজধানী লন্ডন, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, কানাডার বড় বড় শহরগুলো থেকে শুরু করে এমনকি ভারত, সেখানকার বড় বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও বিক্ষোভ অতীতেও হয়েছে, এবারও হয়েছে এবং সামনে আরও হবে। কিন্তু যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে, এইরকম ঘটনাটা একেবারে প্যালেস্টাইনে ঘটেনি। মানে প্যালেস্টাইনে যে জায়গাগুলো আছে, যেমন হামাসের নিয়ন্ত্রণে গাজা, আর মাহমুদ আব্বাসের নেতৃত্বে, পিএলওর নেতৃত্বে যে এলাকাটি রয়েছে সেটা হলো পশ্চিম তীর। তো যদি পশ্চিম তীরে যে সকল ফিলিস্তিনিরা বসবাস করেন, সেখানে যদি বাটার শোরুমে আক্রমণ না হয়, জর্ডানে যদি বাটার শোরুমে আক্রমণ না হয়, ইরানে যারা এখন ফিলিস্তিনের সবচেয়ে বড় ত্রাণকর্তা, সেখানে বাটা বা কেএফসিতে যদি আক্রমণ না হয়, মক্কা মদিনাতে বাটা বা কেএফসিতে আক্রমণ না হয়, অথচ বাংলাদেশে এই কেএফসি, কোকাকোলা, তারপর যাকে বলা হয় পিৎজা হাট, এ সকল প্রতিষ্ঠানে আক্রমণ চালিয়ে যে ন্যাক্কারজনক একটা চরিত্র আমরা দেখিয়ে দিলাম সারা দুনিয়াতে, এর ফলে কি হলো, পুরো বাংলাদেশ বিপদে পড়ল। আমরা আমাদের যে জাতিসত্তা, সেই জাতিসত্তার উপর কলঙ্ক লেপন করলাম। আমরা যে একটা নির্বোধ জাতি, একটা অসভ্য সমাজে আমরা এই মুহূর্তে রয়েছি এবং আমাদের মধ্যে চৌর্যবৃত্তি, ডাকাতি এবং আমাদের যে রক্তের মধ্যে যে দ্রাবিড় যে সংমিশ্রণ, যে দ্রাবিড় রক্তের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা রয়েছে, প্রকৌশল রয়েছে, এটি এই 2025 সনে এসে
কিভাবে কাজ করলো, এটি আমরা মুখ দেখানোর মতো পর্যায়ে এখন আর নেই। বোঝার চেষ্টা করুন, ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের সেই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই, এবং 4টি যুদ্ধ, বড় যুদ্ধ হয়েছে, সমস্ত আরব রাষ্ট্রগুলো সেখানে অংশগ্রহণ করেছে। এর অনেক রাজনৈতিক তাৎপর্য রয়েছে, রাজনৈতিক ব্যাখ্যা রয়েছে। এই ভূমিটি নিয়ে আজ থেকে নয়, এই ভূমি নিয়ে সেই রোমান সাম্রাজ্যের আমল থেকে যুদ্ধ হচ্ছে। মানে রোমেলিয়াস, রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন না, একেবারে যখন প্রথম রোমান সাম্রাজ্য হলো কার্থেস, খ্রিস্টপূর্বাব্দে, আলেকজান্ডারেরও আগের থেকে এই ভূমি নিয়ে যুদ্ধ হচ্ছে। এই ভূমি নিয়ে যুদ্ধ হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের জামানা থেকে। এই ভূমি নিয়ে যুদ্ধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। তো কাজেই সেখানে যুদ্ধ হয়, আবার শান্তি প্রতিষ্ঠিত হয়। যুদ্ধের যেভাবে একটা কারণ থাকে, শান্তিরও কারণ থাকে, এবং এই জায়গাতে আমরা ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এখন পর্যন্ত আমরা এই যে যুদ্ধ চলছে, সারা দুনিয়া আমরা তোলপাড় করছি। কিন্তু এখন পুরো ফিলিস্তিন, জর্ডান নদীর পশ্চিম তীর, জেরিকো, এই সমস্ত এলাকাতে যে তাণ্ডব চলছে, এর চেয়ে হাজার গুণ তাণ্ডব 250 বছর ধরে সমস্ত মধ্যপ্রাচ্যে চলেছে, এবং যেটিকে বলা হয় ক্রুসেডের যুদ্ধ। 250 বছর ধরে সমস্ত ইউরোপীয় শক্তি সম্মিলিতভাবে সিরিয়া, জর্ডান, প্যালেস্টাইন, ইরাক, ইরান, এই সমস্ত এলাকাতে তাণ্ডব চালিয়েছে। এবং সালাউদ্দিন আইয়ুবীর হাতে এই ক্রুসেডীয় বাহিনী পরাজিত হওয়ার পর থেকে এটি মুসলমানদের কর্তৃত্বে আসে। কিন্তু এই যে 250 বছর আগে, অর্থাৎ সালাউদ্দিন আইয়ুবী যেদিন এটি দখল করেন তার 250 বছর আগে এই ঘটনাটা কিভাবে শুরু হয়েছিল, কোন ফাতেমীয় সম্রাটের, শাসকের কোন কর্মের কারণে এই ক্রুসেডের অভ্যুদয় হয়েছিল, সেটা ইতিহাস থেকে পড়ে নেবেন। আবার এই যে এখন ফিলিস্তিনিদের যে সমস্যাটা, এর জন্য হিটলার যতটা না দায়ী, আমেরিকা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী শরীফ হুসাইন। এখন যে জর্ডানের বাদশা আবদুল্লাহ রয়েছে, আবদুল্লাহর পরদাদা, উসমানীয় খেলাফতের তিনি এই অঞ্চলের শাসক ছিলেন, মক্কা মদিনার শাসক ছিলেন। মূলত তার বিশ্বাসঘাতকতার কারণেই এই পুরো অঞ্চলটি, এই পুরো এলাকাটি মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। সৌদি আরবে নতুন শাসকরা আসে, সিরিয়াতে নতুন শাসকরা আসে, ইরাকে নতুন শাসক আসে, জর্ডানে নতুন শাসক আসে, এবং এই যে ফিলিস্তিনের এই এলাকাটিতে ইহুদি বসতি স্থাপিত হয়ে যায়। তো এটা তো আমরা মুসলিম, আমরাই করেছি। এখন আমরা করে আবার আমরাই যদি কান্নাকাটি করি, এই জন্য তো আমাদেরকে সংশোধন হতে হবে, শুধু ওয়াজ করলে তো হবে না। তো যেটা বলছিলাম যে এই যে ফিলিস্তিনিদের উপর যে নির্মমতা, বর্বরতা নিয়ে সারা পৃথিবী উত্তাল। কিন্তু লেবাননের কেএফসিতে কেউ কখনো ঢুকে এই সেখানকার মুরগি, ভাজা মুরগি বা মুরগি ভাজা চুরি করেনি। কিংবা সিরিয়ায় কোনো মুসলমান বা কোনো আইএসের কোনো সংগঠন সেখানকার কোনো কেএফসি বা কোনো পিৎজা হাট অথবা কোনো যাকে বলা হয় বাটার দোকানে আক্রমণ চালায়নি তুরস্কতে, অন্য কোথাও। আমরা কেন এই কাজটি করতে গেলাম সারা বাংলাদেশে? দ্বিতীয়ত, আমরা তো এই ধরনের কুকর্ম আগে করিনি। আগে আমাদের দেশে অনেক বড় বড় বিপ্লব হয়েছে, এই ফিলিস্তিনকে নিয়ে হয়েছে, কাশ্মীরকে নিয়ে হয়েছে, কিন্তু আমরা তো কখনো এই কাজগুলো করিনি আগে। অথবা এই মুহূর্তে যদি আপনি পাকিস্তানের কথা চিন্তা করেন, খাইবার পাখতুন এলাকাতে চিন্তা করেন, বেলুচিস্তানের কথা চিন্তা করেন, কিংবা কাবুলের কথা চিন্তা করেন, তো সেখানে তো সমস্ত বাটার দোকান তছনছ হয়ে যাওয়ার কথা। খোঁজ নিয়ে দেখেন তো একটা বাটার দোকানে কিছু হয়েছে কিনা। ঢাকা শহরে বাটার দোকানের এই অবস্থা হবে কেন? তাহলে বোঝার চেষ্টা করুন যে আমরা কি হয়ে গেছি। আমরা একটা মবের
রাজত্বে প্রবেশ করেছে এবং মুসলমানদেরকে টার্গেট করে, দাড়ি টুপিকে টার্গেট করে, ধর্মকে টার্গেট করে যেভাবে এখন জুতো চোর, মুরগি চোর, কেএফসি চোর এই কথাগুলো বলা হচ্ছে, তাহলে যারা এই কাজ করেননি কিন্তু আল্লাহকে বিশ্বাস করেন, ফিলিস্তিনদের জন্য কান্নাকাটি করেন, মসজিদে যান, দাড়ি ধারণ করেন, টুপি ধারণ করেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ধারণ করেন, এরকম কোটি কোটি মানুষ এই কিছু দুর্বৃত্তের কারণে আজ আমরা কি অপমানের মধ্যে পড়লাম এবং তাদেরই কর্মের কারণে বিশ্বে আমরা কি ধরনের একটি পরিবেশের মধ্যে পড়লাম। এবং এই ঘটনা সেই দিন ঘটল 7 তারিখে, যেই দিন একটি সম্মেলন, বিনিয়োগ সম্মেলন হচ্ছিল বাংলাদেশে। প্রায় 1000 বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছে, এই দেশে শিল্প কলকারখানা স্থাপন করবে, তারপরে প্রযুক্তি পণ্য আমদানি বা রপ্তানি করবে, বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে এবং ডাইরেক্ট বিদেশি যে ইনভেস্টমেন্ট সেটা বাংলাদেশে করবে। এবং তারা যখন এরকম একটা ঘটনা দেখল, কি মনে করলো, এখন এই ঘটনাগুলো কেন ঘটলো, এর সঙ্গে কি ভারত দায়ী, এর জন্য কি আওয়ামী লীগ দায়ী, নাকি আমাদের জাতীয় চরিত্র দায়ী? দ্বিতীয়ত, সরকার এর দায় দায়িত্ব কতটা এড়াতে পারে? এর কারণ হলো, মানুষ যখন একবার মবের সাথে সম্পৃক্ত হয়ে যায়, গণপিটুনি দেওয়া, গণডাকাতি করা, গণধর্ষণ করা, এগুলো সব আইএমএ জাহিলিয়াতের লক্ষণ। এই আইএমএ জাহিলিয়াতের যে অভ্যাসগুলো গত 7 মাসে গড়ে উঠেছে এবং এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি চলছে, সরকার একটা বিষয়ের সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেনি। ফলে এই পুরো বিষয়গুলো গাণিতিক হারে বেড়ে যাচ্ছে এবং এখন এই ঘটনা ঘটার পর সরকারের টনক নড়লেও এ যাবৎকালে মাত্র 50 জন লোক গ্রেপ্তার হয়েছে, অথচ সেনাবাহিনী মাঠে, পুলিশ 2 লক্ষ পুলিশ। ফলে এই ঘটনার সাথে তো 50 জন না, 5000 লোক জড়িত। যদি 24 ঘন্টার মধ্যে 5000 লোককে গ্রেপ্তার করা হতো তাহলে সরকারের আন্তরিকতা প্রমাণিত হতো এবং এগুলো ছাড়া পাবে কিনা আমরা এখনো বলতে পারছি না, বা এগুলো শাস্তি হবে কিনা তাও আমরা বলতে পারছি না, কিন্তু মধ্য থেকে আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের ইসলাম প্রীতিকে এখন সেই জঙ্গিবাদ বলা হচ্ছে। আমাদের যে জিহাদ, ইসলামের যে অমীয় একটা বাণী জিহাদ, সেটিকে নিয়ে এখন ব্যঙ্গ করা হচ্ছে। আমাদেরকে সেই পৃথিবীর অসভ্য জাতিগোষ্ঠীর সঙ্গে তুলনা করা হচ্ছে এবং পশ্চিমারা বাংলাদেশ দখল করার, বাংলাদেশের উপর এমবার্গো দেওয়ার এবং বাংলাদেশের সমস্যা সৃষ্টি করার জন্য যে চক্রান্ত করছে গত কয়েক মাস ধরে এবং আমাদের দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, এই সকল যে প্রচার এবং প্রোপাগান্ডা ভারত করছে এবং পশ্চিমা দুনিয়ায় করা হচ্ছে, এই ঘটনার মাধ্যমে তাদের সেই যে প্রচার এবং প্রোপাগান্ডা সেগুলোকে একটা রীতিমতো সিল দিয়ে দেওয়া হলো, সাপোর্ট দেওয়া হলো, সিলমোহর মারা হলো যে আপনারা ঠিকই বলেছেন। ফলে ঘটনা এখানে থেমে থাকবে না। যারা তৌহিদি জনতার নাম দিয়ে কর্ম করেছেন তারা শুধু এই কর্ম করে থামবেন তা নয়, আগামীতে যদি সরকার ব্যবস্থা না নেয় এই ধরনের ঘটনা আরও বহুগুণ, বহু নৃশংসতা নিয়ে ডিজাস্টার হিসেবে, দুর্যোগ হিসেবে আমাদের জাতির জীবনে আবর্তিত হবে। এক, আবার সরকার যদি ব্যবস্থা নেয়ও, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তারা এই ঘটনাটাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে, উদাহরণ হিসেবে ব্যবহার করে বাংলাদেশের সর্বনাশ ঘটানোর জন্য তারা যেভাবে ধেয়ে আসছে তা 18 কোটি মানুষের সবাইকে আগামীতে ক্ষতিগ্রস্ত করবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।